সাইমুম সিরিজ ৫ রক্তাক্ত পামির পর্ব ৩। কুতাইবাকে যখন ওরা গ্রেপ্তার করে তখন তাকে সাধারণ একটা কেউকেটা তারা মনে করেছিল, কিন্তু বক্স শহরের ফ্রো দপ্তরে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তারা বুঝতে পারল কুতাইবা সাধারণের তালিকায় পড়ে না। জিজ্ঞাসাবাদের মুখে পাহাড়ের মতো স্থির এবং পাথরের মতো শক্ত সে। তদন্তকারী অফিসার কর্নেল সোবারদনেজ যখন ভাবছিল কোনো পথে এগুবে, তখন স্পেশাল অফিসার সরকারি একটা ফাইল এনে তার কাছে রাখল। ফাইল খুলতেই তাতে রাখা একমাত্র শিটটির দিকে তার নজর পড়ল। এইমাত্র তাশখন্দ থেকে পাঠানো কুতাইবার ফাইলের ব্রিফ সামারি। ওতে আছে কর্নেল গানজব নাজিমভ ওরফে কুতাইবার সামরিক ও পারিবারিক জীবনের কথা। কর্নেল সোবারদনেজ বিস্মিত হল। তাশখন্দের গভর্নরের ছেলে এবং কমিউনিস্ট সেনাবাহিনীর অনেক গৌরবপূর্ণ রেকর্ডের অধিকারী অফিসার অবশেষে ট্রাকবাহরে শ্রমিকের কাজে গেল। ভাবল সে, মানুষ কোনো নীতি ও আদর্শের প্রশ্ন ছাড়া ত্যাগ স্বীকার করতে পারে না। সুতরাং তার মনে হল কুতাইবা সাধারণ নয়, অসাধারণ তালিকার একজন মানুষ। কর্নেল সোবারদনেজ উঠে ধীরে ধীরে গিয়ে কুতাইবার কাছে গিয়ে দাঁড়াল, বলল, গানজব, অহেতুক আপনি কষ্ট দিচ্ছেন আমাদের। আপনার সব পরিচয় আমাদের জানা হয়েছে। তাশখন্দের গভর্নরের ছেলে এবং কমিউনিস্ট সেনাবাহিনীর একজন কৃতী কর্নেল নিশ্চয়ই কোনো ছোট মিশনে ট্রাকবহর পরিচালনার কাজ নেয়নি। সুতরাং অযথা সময় নষ্ট না করে বলুন, আহমদ মুসা কোথায়? আপনার সাথীরা কোথায়? কুতাইবা মেঝে পড়েছিল, তার পা ফেটে গেছে চাবুকের ঘায়ে। চোরের মতো গরু পেটা করে তার কাছ থেকে কথা আদায় করতে চেয়েছিল ওরা। চোখ বন্ধ করে পড়েছিল কুতাইবা। মেজর সোবারদনেজের কথায় কুতাইবা চোখ দুটি খুলল, বলল, আমি আবার বলছি কর্নেল, কোনো সহযোগিতাই আমি আপনাদের করতে পারছি না। কর্নেল সোবারদনেজ ফিস ফিস করে নরম সুরে বলল, কর্নেল গানজব, আমি ক্রিমিয়ার মানুষ, আপনাদের ব্যথা আমি বুঝি, কিন্তু আপনার বাঁচার পথ একটাই, আমরা যা জানতে চাই সেটা বলা। কুতাইবা হাসল, ম্লান হাসি, বলল, নিছক সন্দেহের বসে যাদের পাখির মতো লোক হত্যা করতে বাধে না, তাদের সম্পর্কে এসব কথা বাজারে খাটবে না কর্নেল। তাছাড়া আমি এদের কোনো সহযোগিতাই করব না, এমন আশা করাও সঙ্গত নয়। আমি তাদের প্রতিপক্ষ। একটু থামল কুতাইবা, তারপর আবার বলল, আপনাকে ধন্যবাদ কর্নেল। ক্রিমীয়দের স্বাধীন চেতনা ও সংগ্রামকে আমি শ্রদ্ধা করি। কর্নেল সোবারদনেজের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। এ সময় প্রবেশ করল কর্নেল জুগভ, বলল, কর্নেল, এ পথে আর মুখ খুলবে না, আসনে বসাতে হবে, বলে দুটি তালি বাজালে জুগভ। সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করল দুজন লোক। ওদের উদ্দেশ্য করে জুগভ বলল, একে অপারেশন রুমে নিয়ে চলো। অপারেশন রুমটা পাশেই, বিরাট হলঘর। মানুষের উপর নির্যাতন চালাবার বিচিত্র সব কলাকৌশল সেখানে। কুতাইবাকে নিয়ে একটা তক্তপোষে রাখল, পায়ের কাছে বিদ্যুৎ সুইচ, আর তক্তপোষের চারধার দিয়ে প্রায় ডজনখানেক ইস্পাতের রিং। পাশেই পড়ে আছে প্লাস্টিক কর্ড। রিংয়ে দড়ি পেঁচিয়ে কুতাইবাকে ভালো করে বেঁধে ফেলা হল। কুতাইবা তক্তপোষের চেহারা আর চারিদিকটা দেখেই বুঝতে পেরেছিল ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের আসন এটা। শক্ত করে বাঁধতে দেখে খুশিই হল কুতাইবা। শরীরকে বাগ মানানোর কিছু দায়িত্ব দড়িও নিল। কর্নেল সোবারদনেজ সেখানে ছিল না। কর্নেল জুগভই সব দেখাশোনা করছিল। বাধা হয়ে গেলে কুতাইবার পিছনটায় সুইচের কাছে গিয়ে দাঁড়াল জুগভ। সুইচে হাত রেখে বলল, মিস্টার গানজব, অহেতুক আমরা কষ্ট দেয়া পছন্দ করি না, তুমি আমাদের সহযোগিতা করো। তুমি যা কল্পনা করো না, সেই সম্মান ও মর্যাদা তোমাকে দেয়া হবে। কুতাইবা চোখ বন্ধ করেছিল। জুগভের কথা শুনে চোখ খুলে অত্যন্ত শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার জুগভ, আপনি এমন অবস্থায় আপনার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি হবেন? না, বলল কর্নেল জুগভ। একটু থেমে আবার বলল, কিন্তু গানজব, আমরা তো আপনাকে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে বলছি না, বরং জাতিকে সহযোগিতা করতে বলছি। আপনি যে জাতির কথা বলছেন, সে জাতি আমার জাতি নয়। কারা আপনার জাতি? মধ্য এশিয়ার কমিউনিস্ট কবলিত এই দেশে নির্যাতিত মুসলমানদের আমি একজন। আমি আমার এই নির্যাতিত মুসলিম জাতির মুক্তির জন্য কাজ করছি। কর্নেল জুগভ হাসল, বলল, আপনার সাহসের প্রশংসা করি মিস্টার গানজব।
বিদ্যুৎ আসনে শুয়ে এমনভাবে কথা বলতে আমি আর কাউকে দেখিনি। কিন্তু এ সাহস দিয়ে আপনি নিজেকেই ধ্বংস করতে পারবেন, কোনো লাভ হবে না। ধ্বংস আর লাভের সংজ্ঞাও আপনাদের থেকে আমাদের আলাদা। যাকে আপনারা ধ্বংসের কাজ বলছেন সে কাজই আমাদের কাছে সৃষ্টির, আর লাভের কথা বলছেন নিজের জাতি, নিজের আদর্শ ও বিশ্বাসের জন্য জীবন দেওয়ার চেয়ে বড় লাভের কিছু নেই আমাদের কাছে। এই লাভের প্রত্যাশাই আমরা বেঁচে থাকি। সুতরাং এই জীবন দেয়া আমাদের প্রত্যাশার মৃত্যু। কথা শেষ করে থামল কুতাইবা। কর্নেল জুগহুব যখন কথা শুরু করে তখনই ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল ফ্রের নিরাপত্তা দপ্তরের ডাইরেক্টর ব্রিগেডিয়ার পুশকভোব। তিনি নীরবে দাঁড়িয়ে গোটা কথোপকথনটাই শুনলেন। কুতাইবা কথা শেষ করলে কর্নেল জুগহুব বলল, মিস্টার গাঞ্জোব, আপনার মাথা ঠিক নেই। আমার দুঃখ হচ্ছে আপনার জন্য। একটু থামল, ঢোক গিলল একটা, তারপর ইলেকট্রিক কানেকশন ঠিক করার জন্য মনোযোগ দিল। ব্রিগেডিয়ার পুশব দরজা থেকে কথা বলে উঠল এ সময়। বলল, জুব, শুনলেই তো এদের দেহটাকে মেরে ফেলে লাভ নেই, এদের আঘাত করতে হবে অন্য জায়গায়। শোনো আমার কাছে। কর্নেল জুব উঠে দাঁড়িয়ে একটা স্যালুট ঠুকে সামনে এসে দাঁড়াল পুশকভের। পুশব একটু মুখ বাড়িয়ে জুগভের কানে কানে কিছু বলল। পুশকভের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বেরিয়ে গেল জুগ। পুশক এগিয়ে এলো কুতাইবার দিকে। তার কাছে এসে জোরে একবার পা ঠুকল মাটিতে। কুতাইবা চোখ মেলে তাকালে পুশক বলল, খুব শক্ত না তুমি? কোনো জবাব দিল না কুতাইবা। পুশব আবার বলল, মোল্লা আমির সোলাইমানকে চিনো? ভালো করে চিনি। তার মেয়ে শিলিন শবনমকে তাহলে ভালো করে চিনো? তার কি হয়েছে? কেন তার কিছু হলে খারাপ লাগবে নাকি? কোনো জবাব দিল না কুতাইবা। বুঝল রসিকতা করতে চাইছে। পুশক আবার বলল, যদি বলি শিরিন শবনম এখানে, তাহলে বিশ্বাস হবে তোমার? তোমরা জালেমের ভূমিকায় আছো, তাকে তোমরা ধরে আনবে অসম্ভব কি? কিন্তু হিসার দুর্গের তোমরা কি করেছ? চিরদিনের জন্য মাটির সাথে মিশিয়ে দিয়েছি। সেখানকার জনপদ, মসজিদ, মাদ্রাসা, সুফি আব্দুর রহমানের কবরগাহ দেখার জন্য যদি তুমি বেঁচে থাকো, তাহলে তোমাদের সেই সাধের হিসার দুর্গের আর কোনো চিহ্নই আর দেখতে পাবে না। চোখ বুঝল কুতাইবা। ভেসে উঠল তার সামনে হিসার দুর্গের জনপদ। কয়েক হাজার মুসলিমের এক ঐতিহ্যবাহী জনপদ। ভাসতে লাগল তার চোখের সামনে অনেক শিশু, নারী, বৃদ্ধের অসহায় মুখ। তার সমগ্র সত্তায় একটা যন্ত্রণা ছড়িয়ে পড়ল। অক্ষম এক বেদনায় চোখের কোণ দুটি তার ভিজে উঠল। পুশক আবার বলল, দেখবে, চলো শিরিন শবনমকে। দরজায় এসে দাঁড়ানো দুজনকে ইশারা করল পুশক। তারা এসে বাঁধন খুলে দিল কুতাইবার। তারপর দুটি হাত পিছমোড়া করে বেঁধে নিয়ে চলল। পিছনে পিছনে চলল পুশক। ছাদ ঢাকা উন্মুক্ত জায়গায় কুতাইবাকে নিয়ে আসা হল। এর চারপাশে ঘিরে অনেকগুলো ঘর। কুতাইবা বুঝতে পারল ওগুলো সবই টর্চার চেম্বার। নিকটের জাল ঘেরা ঘরটিতে কয়েকটি সাপকে ঘুরে বেড়াতে দেখল কুতাইবা। শিউরে উঠল কুতাইবা। এ সাপ দিয়ে এরা কি করে? কুকুরের প্রচণ্ড ঘেউ ঘেউ শব্দে চোখ ফিরিয়ে দেখল ডান পাশের সেলটিতে বিরাট এক কুকুর জিহবা বের করে ঘেউ ঘেউ করছে। তার চোখের হিংস্রতা যেন ঠিকরে পড়ছে। হিংস্র ব্লাডহাউন্ডের কথা শুনেছে কুতাইবা। এ কি সেই? উন্মুক্তে এসে দাঁড়িয়েই হাততালি দিল পুশকভ। সেই সাথে বলল, মিস্টার গাঞ্জব, তুমি বলবে না আহমদ মুসা কোথায়? তোমার সাথীরা কোথায়? আমি আমার কথা বলেছি, সংক্ষিপ্ত জবাবে বলল কুতাইবা। ঠিক আছে, তোমাকে কথা বলাতে আমরা জানি। এই সময় শিরিন শবনমকে সেখানে নিয়ে প্রবেশ করল জুগহুব। তাকে দেখিয়ে পুশকভোব কুতাইবাকে বলল, চিনো তো, এ তোমাদের পূজনীয় মোল্লা আমির সুলাইমানের আদরের নাতনি শিরিন শবনম। শবনমের গায়ে সাদা গাউন, মাথায় তাজিক কায়দায় রুমাল জড়ানো। 18 বছরের শবনম শুভ্র একখণ্ড ফুলের মতো, কিন্তু তার মুখে আর সেই শুভ্র হাসি নেই। তার বদলে সেখানে নীল বেদনার এক ছায়া। কুতাইবা মোল্লা আমির সুলাইমানের বাড়ি হিসার দুর্গে বহুবার গেছে। শিরিন শবনমকে না দেখলেও তার নাম কুতাইবার কাছে পরিচিত। কুতাইবা জানে মোল্লা আমির সুলাইমানের হৃদয়ের টুকরা এই শবনম। কুতাইবা চোখ তুলল তার দিকে।
শিরিন শবনমও মুখ তুলেছিল এ সময়। চোখাচোখি হল। নীল চোখে গভীর দৃষ্টি, তাতে ভয়ার্ত হরিণীর এক অসহায় রূপ। চোখ নামিয়ে নিল কুতাইবা। তারপর পুষকভের দিকে ফিরে কুতাইবা বলল, আমরা আল্লাহ ছাড়া আর কারো পূজা করি না। আমির সুলাইমান আমাদের পূজনীয় নন, সম্মানিত মুরব্বী। একটু থেমে আবার কুতাইবা বলল, এই নিরপরাধ মেয়েটিকে তোমরা ধরে এনেছ কেন? হাসল পুষক। বলল, ভালো লেগেছে আমাদের মেয়েটিকে, বলে হাসতে লাগল। হাসতে হাসতেই বলল, তবে মেয়েটিকে আমরা প্রথমে তোমাকে কথা বলানোর অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাই। পুষকবের ইঙ্গিত অস্পষ্ট হলেও একটা আশঙ্কা উকি দিল কুতাইবার মনে। এরা জানোয়ারের মতো জঘন্য। এরা কি শবনমের শ্লীলতাকে কুতাইবার কথা বলানোর অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়? হৃদয়টা কেঁদে উঠল কুতাইবার। পুষকভি আবার কথা বলে উঠল, বলল, মিস্টার গানজব চেয়ে দেখো তো কুকুরটির দিকে। থামল পুষক। কুতাইবা মুখ ঘুরিয়ে প্রথমে কুকুরটি, তারপর পুষকভের উপর চোখ নিবদ্ধ করল। তার মনে চিন্তার তোলপাড়। কি বলতে চায় পুষক? পুষক মুখ খুলল। শিরিন শবনমের সুন্দর দেহটিকে যদি ওই হিংস্র ব্লাডহাউন্ডের সেলে ঢুকিয়ে দেয়া হয়, তাহলে কেমন হয় মিস্টার গানজব? পুষকবের পরিকল্পনা এতক্ষণে স্পষ্ট হল কুতাইবার কাছে। কেঁপে উঠল তার হৃদয়। যন্ত্রণার এক উষ্ণ স্রোত বয়ে গেল তার গোটা দেহে। পুষক আবার শুরু করল, বলল, কি ভাবছ মিস্টার গানজব? তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, 1 মিনিট সময় দিচ্ছি চিন্তার। এর মধ্যে মন স্থির করে যদি আহমদ মুসা ও তোমার সাথীদের খবর আমাদের জানাও, তাহলে অতীতের কথা চিন্তা করে তোমাকে আমরা মুক্তি দিব, পুরস্কৃত করব, এবং বাড়তি ইনাম হিসেবে এই অপরূপ মেয়েটিকেও তোমার হাতে তুলে দিব। আর যদি মুখ না খোলো, তাহলে 1 মিনিট পরেই দেখবে ওই হিংস্র কুকুরের ধারালো দাঁত ও নখের আঘাতে শবনমের সুন্দর দেহটি কিভাবে ক্ষতবিক্ষত হচ্ছে। থামল পুষকভ, মুখে ক্রূর হাসি। চিন্তার 1 মিনিট সময় দিলাম মিস্টার গানজব। 1 মিনিট পরেই আমরা ফিরে আসছি, বলে সে এবং যুগ বেরিয়ে গেল সেখান থেকে। কুতাইবার বুকে তখন ঝড়। তার চোখ দুটি বন্ধ। সমগ্র সত্তা জুড়ে তার এক অব্যক্ত যন্ত্রণা। যে কোনো কষ্ট, যে কোনো পরিণতির জন্য সে তৈরি, কিন্তু তাদের বুজুর্গ পীর সুফি আব্দুর রহমানের বংশধর, তাদের পরম সম্মানিত মুরব্বী মোল্লা সুলাইমানের নাতনি একটি ব্লাডহাউন্ডের বন্য হিংস্রতায় ক্ষতবিক্ষত হবে তার চোখের সামনে, এটা সহ্য করবে কেমন করে? আর তাকে রক্ষার যে বিনিময় তারা চায়, সেটা সে দিবে কেমন করে? মধ্য এশিয়ার মজলুম মুসলমানের মুক্তির জন্য যে সংগঠন গড়ে উঠেছে, তার মূল্য সে নিজের জীবনের চেয়ে লক্ষগুণ বেশি মনে করে। এই সংগঠনের জন্য সে লক্ষবার জীবন দিতে প্রস্তুত। কিন্তু তার সমাজের অতি সম্মানিত পরিবারের একটি অসহায় নারীর উপর বন্য হিংস্রতা কিভাবে সে চোখের সামনে সহ্য করবে? উদ্বেগ উত্তেজনার বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে কুতাইবার কপালে। ধীরে ধীরে চোখ খুলল সে। চোখাচোখি হয়ে গেল শিরিন শবনমের সাথে। কিন্তু তাতে হরিণীর ভয়ার্ত রূপ আর নেই। নিঃসংশয় স্থির দৃষ্টি। রক্তের মতো লাল ওষ্ঠাধর শুকনো, কিন্তু ভয়ের কোনো কম্পন নেই তাতে। চোখ নামিয়ে নিল কুতাইবা। কথা বলল শবনম। বলল, আপনি ভাববেন না, একটি জীবনের চেয়ে আমাদের সংগঠনের স্বার্থ, মধ্য এশিয়ার মজলুম মুসলমানদের স্বার্থ অনেক বড়। যারা জীবন দিয়ে জাতির জন্য পথ রচনা করেছে, আমাকে তাদের চেয়ে আপনি পিছনে দেখবেন না। থামল শবনম। চোখ নামিয়ে নিয়েছে সে। চোখ তুলল কুতাইবা। তার চোখে আনন্দ এবং বিস্ময়। আনন্দ, আবেগ, বেদনার এক সমন্বয়ে তরল রূপ নিয়ে বেরিয়ে এল তার চোখ দিয়ে। চোখ তুলেছে শবনমও। আপনার চোখে অশ্রু? শবনমের চোখে জিজ্ঞাসা উত্তাল হয়ে উঠল। এ অশ্রু আনন্দের, অহংকারের শবনম। কিছু বলতে গিয়েছিল শবনম, কিন্তু পুষক ও যুগ এসে সেখানে প্রবেশ করল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, 1 মিনিট 10 সেকেন্ড হয়েছে। বলো এখন তোমার কি মতো? আমার কিছুই বলার নেই। আমরা তোমাদের জুলুম থেকে আল্লাহর সাহায্য কামনা করছি। ধীর কণ্ঠে বলল কুতাইবা। হা হা করে হেসে উঠল পুষক। বলল, তোমাদের আল্লাহ এতদিনও তো ছিলেন। জালেমকে তিনি একটা সময় দেন,
সে সময় তোমাদের শেষ হয়ে আসছে পুশক, স্থির কণ্ঠে জবাব দিল কুতাইবা। কুতাইবার কথাটা পুশকবের দেহে আগুন ধরিয়ে দিল। ক্রোধে জ্বলে উঠল সে। খাপ থেকে পিস্তল বের করে তার বাড় দিয়ে উন্মত্তের মতো আঘাত করল সে কুতাইবার মাথায়। চকিতে মাথাটা পিছন দিকে সরিয়ে নিয়েছিল কুতাইবা, তবু আঘাতটা কপালের এক পাশ ছুঁয়ে গেল, ছিঁড়ে গেল কপালের এক পাশের কিছুটা অংশ। তীর বেগে বেরিয়ে এলো রক্ত। সে রক্তে ভিজে গেল তার মুখমণ্ডল, গড়িয়ে পড়ল বুকে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শবনম। চোখে মুখে তার রুখে দাঁড়াবার ভঙ্গি, কিন্তু চোখ দিয়ে তার গড়িয়ে এলো অশ্রু। পুশক পিস্তলটি খাপে ভরতে ভরতে বলল, যুগ, ওই কাল নাগিনীকে ভরে দাও ব্লাড হাউন্ডের সেলে। দেখছি বড় বড় কথা কোথায় যায়। যুগ পকেট থেকে এক হাতে চাবি বের করে অন্য হাতে ব্লাড হাউন্ডের সেলের তালা টেনে নিল। চাবি প্রবেশ করালো তালায়। ব্লাড হাউন্ড উন্মত্তের মতো ঘেউ ঘেউ করছে। যেন পাগল হয়ে উঠেছে মানুষের গন্ধে। যুগবের পাশেই দাঁড়িয়ে আছে শবনম। চোখ মুখ পাথরের মতো শক্ত। বিষের কোনো কিছুকেই সে যেন পরোয়া করে না। বক্স নদীর সমান্তরালে অনেকখানি জায়গা জুড়ে ফ্রেয়ের এই নিরাপত্তা অফিস। হাইড্রোইলেকট্রিক প্রকল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বক্স শহরটি ছোট হলেও ফ্রেয়ের অফিসটি মোটেই ছোট নয়। গোটা দক্ষিণ পূর্ব ও পূর্ব তাজিকিস্তানে কমিউনিস্ট স্বার্থের তদারকি এবং মুসলিম উত্থানকে ধ্বংস করার কেন্দ্র হিসেবে কাজ করছে এই অফিস। একেবারে নদীর ধার ঘেঁষে অফিসটি। বক্স নদীর সমান্তরালে উত্তর দক্ষিণ যে হাইওয়ে, তা থেকে লাল ইটের ছোট রাস্তা বেরিয়ে প্রথমে পূর্ব দিকে, তারপর উত্তর দিকে বাঁক নিয়ে ফ্রয়ের অফিসের প্রধান ফটকে গিয়ে থেমেছে। জেলখানার মতো উঁচু প্রাচীরে ঘেরা অফিসটি। ইস্পাতের তৈরি মজবুত ফটক। ফটকের পাশেই গার্ডরুম। গার্ডরুমের ভিতরে গেটের সুইচ। সুইচ টিপলে গেট খুলে যায়। গেট এবং প্রাচীর সারা রাত আলোর বন্যায় ভেসে থাকে। তার উপর বিদ্যুৎবাহী তারের বেড়াজাল দিয়ে প্রাচীর ও ফটককে দুর্ভেদ্য করে রাখা হয়েছে। অফিসটির নিজস্ব বিদ্যুৎ জেনারেটর রয়েছে এবং সেটা অফিসের ভিতরে। হাইওয়ে থেকে লাল ইটের রাস্তায় ঢোকার মুখে একটা সাধারণ গেট। ক্রেনের মতো একটা স্পাতের ডিভাইডার সবসময় রাস্তার উপর পড়ে থাকে। কেউ এলে প্রথমে তাকে রাস্তার পাশের গার্ডবক্সে গিয়ে পরিচয়পত্র দেখাতে হয়। তারপর বিদ্যুৎ পরিচালিত ডিভাইডারটি উঠে যায়। সব দিক দিয়ে ফ্রয়ের এই কেন্দ্রটিকে দুর্ভেদ্য করে তোলা হয়েছে। আহমদ মুসা ও আলী ইব্রাহিম এলাকাটা একবার ঘুরে দেখার পর তাদেরও এটাই মনে হল। তাদের সাথে ছিল বক্স শহরের সাইমুমের প্রধান আলী ইমাম্ভ। তারা তিনজনই হাইওয়ের পাশের একটি টিলার আড়ালে বসে রাত ৯টা থেকে লাল রাস্তাটার উপর নজর রেখেছিল। ওখান থেকে হাইওয়ের মুখে লাল রাস্তার ফটক এবং প্রধান ফটক দুই দেখা যাচ্ছিল। আহমদ মুসা অতি যত্নের সাথে যে গাড়িগুলো ফ্রেয়ের অফিসের ভিতর ঢুকেছে, সেগুলোর প্রতিটির গতিবিধি সামনের এবং পিছনের লাইট ওয়ার্ক এবং হর্ন ওয়ার্ক অনুসরণ করছিল। শুরু থেকেই আহমদ মুসা লক্ষ্য করল, হাইওয়ের মুখের প্রথম ফটকে সবাই নেমে গিয়ে গার্ডকে সম্ভবত আইডেন্টিটি কার্ড দেখাচ্ছে, কিন্তু মূল গেটে গিয়ে কেউই গাড়ি থেকে নামছে না। ফটকের সম্মুখে দাঁড়াবার প্রায় সঙ্গে সঙ্গে গেটের ভারী ইস্পাতের দরজা সরে যাচ্ছে এবং গাড়িগুলো ঢুকে যাচ্ছে ভিতরে। আহমদ মুসার বুঝতে কষ্ট হয়নি এটা আলো সংকেত বা হর্ন সংকেত কিংবা দুইয়েরই ফল। তারপর থেকে আহমদ মুসা গভীর মনোযোগের সাথে গাড়িগুলোর হর্ন, ওয়ার্কো, লাইট ওয়ার্কগুলো মুখস্থ করছে। সে দেখছে প্রত্যেকটা গাড়ি প্রথম ফটক পার হয়ে উত্তর দিকে টার্ন নেবার সাথে সাথে ডান দিকের হেডলাইটটা একদমই বন্ধ করে দিচ্ছে এবং গেটের সামনে পৌঁছা পর্যন্ত গুচ্ছাকারে ২৭ বার হর্ন বাজাচ্ছে। প্রতিটা গুচ্ছে থাকছে ৩টি করে হর্ন। প্রতিটি গাড়ি গেটের সামনে রাস্তার পাশে যে লাইট পোস্ট আছে তার বরাবর গিয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াবার সঙ্গে সঙ্গে দুটি হেডলাইটের ডিস্ট্যান্ট ফ্ল্যাশ একসাথে জ্বলে উঠে গোট ফটকটাকে আলোয় ধাঁধিয়ে দিয়ে একসাথে নিভে যাচ্ছে। তারপর হর্ন বেজে উঠছে হারমোনিয়ামের মতো একটা ছন্দময় গতিতে। এই শব্দসংকেত বিশেষজ্ঞ আহমদ মুসার কাছে পরিচিত। শব্দসংকেতের কমিউনিস্ট কোড অনুসারে এর অর্থ আমি হাজির।
পর্যবেক্ষণ শেষ করে আহমদ মুসা বলল, আলী ইব্রাহিম, আলী ইমামভো, এসো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। মনে হয় এর এই দুর্গে ঢোকার চাবিকাঠি আমি হাত করে ফেলেছি। এখন দরকার শুধু ওদের একটা গাড়ি হাত করা। তারপর আহমদ মুসা এর এই অফিস বিল্ডিংয়ের নকশা নিয়ে বসল। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই নকশাটি বক্স শহরের সাইমুম ঘাঁটিতে আগে থেকেই জোগাড় করা ছিল। নকশা দেখা শেষ করে আহমদ মুসা আলী ইব্রাহিম ও আলী ইমামভের সাথে পরামর্শ করল, কিছু নির্দেশ দিল। তারপর তিনজন বেরিয়ে এলো টিলার আড়াল থেকে। উঠে এলো তারা হাইওয়েতে। তাদের তিনজনের পরনেই তাজিক পুলিশ অফিসারের পোশাক। উল্লেখ্য, সাইমুমের সেই উপত্যকা ঘাঁটি থেকে আসার পথে তাজিক পুলিশের গাড়ি এবং পোশাক দখল করেই তারা বক্স শহরে পৌঁছেছে। হাইওয়ে পেরিয়ে তারা তিনজন লাল রাস্তাটার মুখে এসে দাঁড়াল। আলী ইমামভোকে রাস্তার মুখে দাঁড় করিয়ে রেখে আহমদ মুসা আলী ইব্রাহিমকে নিয়ে গার্ড বক্সে এলো। গার্ড বক্সে তখন দুজন দুটি চেয়ারে একটি ছোট টেবিল সামনে রেখে বসেছিল। আহমদ মুসা গার্ডরুমের দরজায় গিয়ে দাঁড়াল। একজন রুটিন মাফিক পরিচয়পত্রের জন্য হাত বাড়াল। আহমদ মুসা পকেটে হাত দিল, কিন্তু পরিচিতি কার্ডের বদলে হাতে বেরিয়ে এলো M10 রিভলভার। চোখ দুটি বড় বড় হয়ে গেল দুজন গার্ডের। আহমদ মুসা ওদের পিছন ফিরে দাঁড়াতে বলল। তারা সুবোধ বালকের মতো হুকুম পালন করল। আহমদ মুসা আলী ইব্রাহিমকে বলল, এ গরিব বেচারারা বেঁচে থাক, এদের তুমি ঘুম পাড়িয়ে দাও আলী ইব্রাহিম। ক্লোরফর্ম ভেজা রুমাল দিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিল আলী ইব্রাহিম। তারপর ওদের বেঁধে দুজনে ধরে পাশের টিলার আড়ালে একটি খাদে ফেলে রেখে এলো। তিনজন গার্ড বক্সে বসে অপেক্ষা করতে লাগল গাড়ির। মাত্র 10 মিনিট। একটা কার এসে রোড ডিভাইডারের সামনে দাঁড়াল। গাড়ি থেকে নেমে এলো একজন সুঠাম দেহী মানুষ। এলো গার্ডরুমের দরজায়। পরিচিতি কার্ড তার হাতেই ছিল, কিন্তু আহমদ মুসাদের দিকে চেয়ে মনে হয় সে চমকে উঠল। সম্ভবত গার্ডের পোশাকের বদলে পুলিশ পোশাকের, এবং সংখ্যায় দুজনের বদলে তিনজন হওয়াই এর কারণ। কিন্তু চিন্তা করার আর সে সুযোগ পেল না। আহমদ মুসার সাইলেন্সার লাগান M10 পিস্তল। নীরবে অগ্নিবর্ষণ করল। দরজার উপরে লুটিয়ে পড়ল লোকটি। লোকটিকে টেনে গার্ড বক্সের মধ্যে ঢুকিয়ে তিনজনে বেরিয়ে এলো গার্ডরুম থেকে। আহমদ মুসা গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসল। পাশে আলী ইব্রাহিম, পেছনের সিটে আলী ইমামভো। সিটে বসে আহমদ মুসা ঘড়িটা একবার দেখে নিয়ে পিছন সিটের দিকে তাকিয়ে বলল, আলী ইমামভো, এখন রাত 11টা। তোমার লোকেরা কয়টায় এখানে পৌঁছাবে? আমাদের স্পিডবোটগুলো এতক্ষণে এসে গেছে। স্থল ইউনিট ঠিক রাত 11:30টায় এই শহর এলাকায় পৌঁছাবে। ঠিক আছে বলে আহমদ মুসা গাড়িতে স্টার্ট দিল। গেট আগেই খুলে রেখেছিল। তীর বেগে এগিয়ে চলল গাড়ি। আহমদ মুসা মুখস্থ অঙ্কের ফর্মুলার মতো গাড়ির হর্নওয়ার্ক ও লাইট ওয়ার্ক করে এগিয়ে চলল গেটের দিকে। গেটের সামনে সেই লাইট পোস্টের সমান্তরালে মুখস্থ করা একই নিয়মে গিয়ে দাঁড়াল। দুটা হেডলাইটের ডিস্টেন্ট ফ্লাশ আলোয় ধাঁধিয়ে দিল গেটটিকে। তারপর হারমোনিয়ামের মতো ছন্দময় গতিতে হর্ন বাজাল আনি হাজির। সংকেতে সে কোনো ভুল করেনি। তবু ও আহমদ মুসার মন কি হয় না হয় সন্দেহের দোলায় দুলছে। প্রায় শ্বাসরুদ্ধভাবে সে তাকিয়ে আছে ইস্পাতের দরজার দিকে। মনের আকুল আকুতি ইস্পাতের দরজাটা দুলে উঠুক, সরে যাক দরজাটা। হ্যাঁ, ইস্পাতের দরজাটা দুলে উঠল। মুহূর্তে হারিয়ে গেল প্রাচীরের গেটে। দরজা সরে গেলে গেটের ওপাশে প্রশস্ত চত্বর এবং বিশাল এক গাড়ি বারান্দা আহমদ মুসার সামনে স্পষ্ট হয়ে উঠল। আহমদ মুসা যে স্পিডে এসেছিল সেই স্পিডেই গাড়ি চালিয়ে দিল। গাড়ি তীর বেগে ছুটে গিয়ে বারান্দায় দাঁড়াল। দাঁড়াবার সঙ্গে সঙ্গে আহমদ মুসা মুখ ফিরিয়ে পেছন সিটের দিকে তাকিয়ে বলল, বোমা পাতার কাজ তোমার শেষ? আলী ইমামভো সম্মতিসূচক মাথা নাড়াল। তারপর গাড়ি থেকে নেমে এলো তারা তিনজন। কোমরে খাপের মধ্যে ঝুলানো তাদের M10 পিস্তল। পিস্তলের বাটে হাত রেখে আহমদ মুসা দ্রুত উঠে এল। তার পিছনে আলী ইব্রাহিম এবং আলী ইমামভো। ছোট সিঁড়ির পর অভ্যর্থনা রুমের দরজা। টি আকারে 3 ব্লকে বিভক্ত 4তলা এই বিল্ডিংয়ে অভ্যর্থনা কক্ষটি গ্রন্থির মতো। এর দক্ষিণ অংশে দক্ষিণ ব্লকের সিঁড়ি, উত্তর অংশে উত্তর ব্লকের সিঁড়ি।
আর ঘরের মেঝে পেরুলে ঠিক নাক বরাবর যে সিঁড়ি উঠে গেছে তা দিয়ে মাঝের মূল ব্লকে যাওয়া যায়। এ সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলে দেখা যাবে আরেকটা সিঁড়ি, নিচে একতলায় নেমে গেছে। এই একতলাতেই ফ্রয়ের কয়েদখানা ও টর্চার চেম্বার। এই একতলা ছাড়া গোটাটাই ফ্রয়ের নিরাপত্তা অফিস। অভ্যর্থনা কক্ষের দরজার বাইরে স্টেনগান হাতে একজন রক্ষী দাঁড়িয়েছিল। ৩ জন পুলিশ অফিসারকে আসতে দেখে সে মুহূর্তকাল দ্বিধা করল, কিন্তু অবশেষে সে খুলে দিল দরজা। তারা ৩ জন প্রবেশ করলে দরজা আবার বন্ধ হয়ে গেল। অভ্যর্থনা কক্ষ শূন্য। আহমদ মুসা খাপ থেকে রিভলভার বের করে নিল, তারপর ছুটল মাঝখানে সিঁড়ির দিকে। হাতে পিস্তল বাগিয়ে আলী ইব্রাহিম এবং আলী ইমাম্বো আহমদ মুসার পিছে পিছে ছুটল। দোতলায় উঠে একতলায় নামার সিঁড়ি খুঁজে নিল আহমদ মুসা, কিন্তু দেখল একতলায় সিঁড়ির দরজা বন্ধ। দরজা ভালো করে পরীক্ষা করে বুঝল বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রিত এই দরজা। হতাশভাবে চারিদিকে নজর বুলাল আহমদ মুসা। না, কোথাও কোনো সুইচ নেই। দরজার গা, দরজার চৌকাঠ আহমদ মুসা ভালো করে পরীক্ষা করল। না, কোথাও গোপন বোতামের অস্তিত্ব নেই। এই দিকে সময় বয়ে যাচ্ছে। অস্থির হয়ে উঠল আহমদ মুসা। না, দরজা ভাঙতে হবেই। সে পকেটে হাত দিল লেজার ছুরি বের করার জন্য, কিন্তু হঠাৎ নড়ে উঠল দরজা। নিচ থেকে কেউ কি বেরিয়ে আসছে? আহমদ মুসা রিভলভার বাগিয়ে প্রস্তুত হয়ে নিল। দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে মাঝারি উচ্চতার একজন সুঠাম দেহী মানুষ। আহমদ মুসার রিভলভারের নল তার বুকে। আহমদ মুসা তাকে নির্দেশ দিল, পেছনে ফিরে নিচে নামুন। লোকটি প্রথমে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিল, কিন্তু পরক্ষণেই যেন অনেকটা স্বাভাবিক হয়ে গেল। নির্দেশ পালন করল সে। সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে সবশেষে নেমে এল আলী ইমাম্ভো। সিঁড়ি যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকে পূর্ব দিকে এগিয়ে যাবার গোড়ায় দাঁড়িয়ে সেই লোকটিকে আহমদ মুসা বলল, কুতাইবা এবং শবনম কোথায়? কুতাইবা? আমি জানি না, বলল লোকটি। আলী ইব্রাহিম বলল, মিস্টার গানজাব এবং শবনম কোথায়? লোকটির মুখে যেন এক টুকরা হাসি খেলে গেল। বলল, সাহায্য আমি কেন করব? আহমদ মুসা রিভলভার নাচিয়ে বলল, জীবনের বিনিময়ে। জীবনের বিনিময়ে কি এ ধরনের তথ্য দিতে আপনারা রাজি হবেন? আহমদ মুসা বুঝল লোকটি সময় নিতে চায়, মতলব খারাপ। আহমদ মুসার কঠোর কণ্ঠে বলল, আমরা রসালা করতে আসিনি, আপনাকে আমরা সময় দেব না। আহমদ মুসার শাহাদাত আঙুল রিভলভারের ট্রিগারে। ট্রিগারের উপর আঙুলের চাপ ক্রমশ বাড়ছে। লোকটি গম্ভীর হল, বলল, বলছি তবে জীবনের ভয়ে নয়। আমি আপনার সাহায্য করতে চাই মিস্টার গানজব, এবং শবনমের মুক্তি আমিও কামনা করি। তারপর লোকটি বলল, এই করিডোর যেখানে শেষ হয়েছে সেটা একটা হলঘর, ওখানেই তাদের পাবেন। আহমদ মুসা বলল, চলুন, আপনি আগে আগে। তার দিকে আহমদ মুসার রিভলভার তখনও তাক করা। লোকটির চোখ বলছে সে সত্য কথাই বলছে, কিন্তু এই মুহূর্তে বিশ্বাস করে আহমদ মুসা ঠকতে চায় না। সত্যের মতো করে ও অনেকে মিথ্যা বলতে পারে। করিডোর দীর্ঘ, মাঝে মাঝে অপেক্ষাকৃত সরু উত্তর দক্ষিণমুখী করিডোর একে ক্রস করেছে। আগে আগে চলছে লোকটি, তার ঠিক পেছনে আহমদ মুসা, তাদের একটু পেছনে আলী ইব্রাহিম ও আলী ইমাম্ব। একটা ক্রস করিডোর পার হয়ে তারা গজ 10 এগিয়েছে। এমন সময় আলী ইমাম্ব চাপা কণ্ঠে চিৎকার করে উঠল, মুসা ভাই, বসে পড়ুন। বাজের মতো ক্ষিপ্র আহমদ মুসা ইমাম্ভের কথা শেষ হবার আগেই বসে পড়েছে। তার বসে পড়ার সাথে সাথেই একটা বুলেট সা করে ছুটে গিয়ে আগের সেই লোকটিকে বিদ্ধ করল। আহমদ মুসা বসেই বিদ্যুৎ বেগে শরীরটাকে ঘুরিয়ে নিয়েছিল। দেখল কয়েক গজ পেছনে ফেলে আশা ক্রসিং পয়েন্টে উদ্যত পিস্তল হাতে একজন দাঁড়িয়ে। আহমদ মুসার আঙুল ট্রিগারেই ছিল, শুধু হাতটি উপরে উঠাতে যা দেরি। আহমদ মুসার M10 পিস্তল থেকে এক পশলা বুলেট ছুটে গেল, লুটিয়ে পড়ল লোকটার দেহ। আহমদ মুসা ফিরে দাঁড়িয়ে দেখল আগের সেই লোকটি মুখ ঠুবড়ে পড়েছে তার পায়ের কাছেই। গুলি বামে পাঁজর ভেদ করে চলে গেছে। কি যেন বলতে গেল সে। আহমদ মুসা একটু ঝুঁকে পড়ল। কথা আসছে না লোকটির মুখে, তবু সে বলতে চায় কথা। অনেক কষ্টে একটা হীন কণ্ঠ তার শোনা গেল, আমি কর্নেল সোবার্দন্স, আমি রুশ নই, ক্রিমীয়। আমি আপনার মতোই স্বাধীনতাকে ভালোবাসি।
সর্বশক্তি একত্র করে যেন কথাকটি বলল সুভার্দনোজ। কথা শেষ হবার সাথে সাথে নীরব নিথর হয়ে গেল তার দেহ। স্বাধীনতার আকুল পিয়াসী এই মানুষটির মুখের দিকে চেয়ে মুহূর্তের জন্য আনমোনা হয়ে পড়ছিল আহমদ মুসা। তারপর এই আবার উঠে করিডোর ধরে পূর্ব দিকে ছুটল আহমদ মুসা, তার সাথে আলী ইব্রাহিম এবং আলী ইমামভো। যুগভ চাবি ঘুরিয়ে তালা খুলে ফেলেছিল, কিন্তু তালাটা হুক থেকে তখনও খুলতে পারেনি। পুশপ দাঁড়িয়ে মজা দেখার জন্য তৈরি হচ্ছিল। বোধহয় ভাবছিল, ব্লাড হাউন্ডটা যখন শবনমের ওপর ঝাঁপিয়ে পড়বে তখন চেহারাটা কেমন হবে কুতাইবার। এমন সময় করিডোরের দিক থেকে গুলির শব্দ এল। চমকে উঠল পুশকভ। চমকে উঠে একবার যুগভের দিকে চাইল। তারপর খাপ থেকে রিভলভারটা হাতে তুলে নিয়ে করিডোর ও হলরুম সংযোগকারী দরজায় মুহূর্তকাল দাঁড়াল। বোধহয় বুঝতে চেষ্টা করল উৎকীর্ণ হয়ে। দরজার খুব কাছে পায়ের শব্দ শুনে সে দরজার এক পাশে দাঁড়াল। এই সময় দরজা প্রচণ্ড এক ধাক্কায় খুলে গেল। একটা পাল্লা গিয়ে দরজার পাশে দাঁড়ানো পুশকভের মাথায় বেশ জোরেই ঠোকা দিল, আর দরজা প্রায় তাকে ঢেকে দিল। কুতাইবা, যুগব, শবনম সবাই তাদের চোখের আড়ালে চলে গেল। উদ্যত রিভলভার হাতে দরজায় এসে দাঁড়িয়েছে আহমদ মুসা। করিডোরে গুলির শব্দ শুনেই তালা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল যুগব। দরজায় আহমদ মুসাকে দেখেই পিস্তলের বাটে হাত দিলে সে, কিন্তু দেরি হয়ে গেছে। আহমদ মুসার রিভলভার থেকে এক পশলা গুলি গিয়ে ঝাঁঝরা করে দিল যুগবের বুক। কুতাইবা দরজার দিকে ইঙ্গিত করে বলে উঠল, মুসা ভাই, এই দরজার আড়ালে আরেকজন। কুতাইবার কথা তখনও শেষ হয়নি। আহমদ মুসা প্রচণ্ড বেগে ঠেলে দিল দরজাটা দেয়ালের দিকে। আ করে একটা শব্দ হল, সেই সাথে একটা ভারী কিছু খসে পড়ল মাটিতে। আহমদ মুসা দরজা টেনে নিয়ে দেখল দেয়াল ও ইস্পাতের দরজার প্রচণ্ড চাপে পিষে গেছে পুশকভের দেহ, মাথা ফেটে গেছে। এই অবস্থাতেই হাত থেকে ছুটে যাওয়া পিস্তল হাতড়াছিল পুশকভ। আহমদ মুসার রিভলভার আবার গুলিবৃষ্টি করল। নিশ্চল হয়ে গেল পুশকভের দেহ। আলী ইব্রাহিম ও আলী ইমাম ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। হাতে মুখ ঢেকে ব্লাডহাউন্ডের সেলের সামনেই বসে পড়েছে শিরিন শবনম। দুহাত ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। অশ্রু কষ্টের নয়, এ অশ্রু আনন্দের, এ অশ্রু মুক্তির। আলী ইমাম গিয়ে পিছমোড়া করে বাঁধা কুতাইবার হাতের বাঁধন কেটে দিল। কুতাইবা জড়িয়ে ধরল আহমদ মুসাকে। কুতাইবার চোখেও তখন অশ্রু। সে অশ্রু কপাল থেকে নেমে আসা রক্তের ধারাকে আরও যেন বেগবান করে দিল। কুতাইবার কপালের ক্ষত থেকে তখনও বেশ রক্ত ঝরছিল। আহমদ মুসা ক্ষতটা বেঁধে ফেলার জন্য চারদিকে চাইল কিছু পাওয়া যায় কিনা। সেদিকে তাকিয়েছিল শবনম। সে বুঝতে পারল আহমদ মুসার ইচ্ছা। শবনম তাড়াতাড়ি মাথার রুমালটি খুলে আহমদ মুসার হাতে দিল। শুক্রিয়া বোন বলে রুমালটি হাতে নিল আহমদ মুসা। কুতাইবার ক্ষতস্থানটি বেঁধে দিয়ে সে সবাইকে বলল, তোমরা সবাই ঘরের উত্তর কোণে গিয়ে দাঁড়াও। করিডোরের সাথে সংযোগকারী খোলা দরজার দিকে একবার তাকাল আহমদ মুসা। দরজাটিকেও সে বন্ধ করে দিল। তারপর সে বলল, আর 2 মিনিটের মধ্যে আমাদের গাড়ি বোমার বিস্ফোরণ ঘটবে। আমাদের এর মধ্যেই এখান থেকে সরতে হবে। আমরা পূবের এই দেয়ালের বাধা ভাঙতে পারলেই বক্স নদীতে দাঁড়ানো আমাদের বোটে গিয়ে উঠতে পারব। আহমদ মুসা কাঁধ থেকে বগলের নিচে ঝুলানো থলে থেকে একটা ডিম্বাকৃতি জিনিস বের করল। ওটা অ্যান্টি ওয়াল গ্রেনেড। সীমিত পরিসরে প্রচণ্ড আঘাত হেনে এই গ্রেনেড যে কোনো দেয়ালে একটা 4 ফিট বাই 6 ফিট গবাক্ষ সৃষ্টি করতে পারে। আহমদ মুসা অতি সন্তর্পণে গ্রেনেড থেকে পিন আলগা করে নিয়ে ঘরের উত্তর কোণের দিকে তাকিয়ে বলল, বোন শবনম, কানে আঙুল দিয়ে দাঁতে দাঁত চেপে বসো। তারপর দেয়ালের দক্ষিণ প্রান্তে মেঝে থেকে 5 ফিট উপরে ছোট ঘুনঘুলিটির নিচে দেয়ালে গ্রেনেডটি ছুঁড়ে মারল আহমদ মুসা। বিকট শব্দ, প্রচণ্ড কাঁপুনি, ধোঁয়ায় ভরে গেছে গোটা ঘর। মাত্র কয়েক সেকেন্ড। বাইরের ঠান্ডা বাতাসে ঘর ভরে গেল, সেই সাথে কমল ধোঁয়াও। দেখা গেল মেঝে থেকে 5 ফিট উপরে বিরাট একটা গবাক্ষ। আকাশের তারা দেখা যাচ্ছে সে গবাক্ষ দিয়ে। আহমদ মুসা বলল, কুতাইবা, তুমি প্রথম বেরিয়ে যাও, বোট ঠিক করে রাখো।
শবনমকে তুলে নেবার ব্যবস্থা করবে বোটে বলে আহমদ মুসা গবাক্ষের নিচে মেঝেতে বসে পড়ল। বলল, আমার কাঁধে উঠে তাড়াতাড়ি বেরিয়ে যাও। ইতস্তত করছিল কুতাইবা। আহমদ মুসা তাকে একটা মিষ্টি ধমক দিল। কুতাইবা গবাক্ষে উঠে দেখল একদম বরাবর নয়, 10 ফুট নিচেই নদীর পানি। দেয়ালের পাথরের ভিত্তি পানি থেকেই উঠে এসেছে। একটু দূরেই 2টি বোট দেখতে পেল সে। মনে হচ্ছে এগুলো এগিয়ে আসছে। কুতাইবা ঝাঁপিয়ে পড়ল পানিতে। কুতাইবার পর শবনম। শবনম কুতাইবার মতোই ইতস্তত করছিল। বলল, আমি পারব না কাঁধে পা দিতে। আহমদ মুসা বলল, এটা নির্দেশ শবনম। শবনম আর কোনো কথা বলল না। কাঁধে উঠে গবাক্ষে উঠে বসল। তারপর ঝাঁপিয়ে পড়ল নদীতে। একে একে সবাই বেরিয়ে গেলে নিজে বেরিয়ে এল আহমদ মুসা। আহমদ মুসা যখন ঝাঁপিয়ে পড়ছিল পানিতে, তখনই এক প্রচণ্ড বিস্ফোরণে উলুটপালট হয়ে গেল ফ্রয়ের অফিস বিল্ডিং। সেই সাথে প্রচণ্ড গোলাগুলিরও আওয়াজ এল চতুর্দিক থেকে। বোটে উঠতে উঠতে আহমদ মুসা বলল, সাইমুমের ছেলেরা ঠিক সময়েই এসেছে। আলী ইমামভো ঘড়ির দিকে তাকিয়ে বলল, কিন্তু মুসা ভাই, গাড়ি বোমার বিস্ফোরণ 40 সেকেন্ড আগে ঘটল কেন? হতে পারে সময় নির্ধারণে আমাদের ভুল হয়েছে, অথবা হতে পারে আল্লাহর কোনো মঙ্গল ইচ্ছার মধ্যে আছে। এই বিস্ফোরণের ফলে বলা যায় আমাদের এদিকে নজর দিতে 40 সেকেন্ড সময় তারা কম পেল, বলল আহমদ মুসা। গোটা বক শহর তখন অন্ধকার। সাইমুম কর্মীরা শহরের ভেতর ও বাইরে থেকে শহরের গোটা প্রতিরক্ষা ভেঙে দিয়েছে। সাইমুম কর্মীরা এখন শহরের অস্ত্র এবং অস্ত্রাগার হাত করার কাজে ব্যস্ত। অন্ধকারের মধ্যে নদী বেয়ে 5টি বোট এগিয়ে চলেছে শহরের বাইরের সাইমুম ঘাঁটির দিকে। ক্লান্তিতে আহমদ মুসা গাটা এলিয়ে দিয়েছে বোটের পাটাতনে। মাথাটা ব্যথায় ঢিপ ঢিপ করছে তার। সেই পুরনো আঘাতের ব্যথাটা এখনও সারেনি। ভেজার পর কুতাইবার কপালের ব্যান্ডেজটা আবার লাল হয়ে উঠেছে রক্তে। রক্তের একটা সোদা গন্ধ, সেই থেকে একটা অপরিচিত সুগন্ধ নাকে আসছে তার। বুঝল সুগন্ধটা শবনমের রুমালের। ভেজার পর রুমালের একটা অংশ নাকের গোড়া পর্যন্ত নেমে এসেছে। একটু দূরেই বসে আছে শবনম। চোখটা যেন জোর করেই ওদিকে চলে গেল কুতাইবার। মনে হল শবনম এদিকেই তাকিয়েছিল। কুতাইবা চাইতেই সে চোখ মাটিতে নামিয়ে নিল। কুতাইবার চোখ ঘুরে চলে গেল দূর আকাশের ওই আদম সুরতের দিকে। হঠাৎ তার নিজ বাড়ির সুন্দর চিত্রটা ভেসে উঠল কুতাইবার চোখে। ভাবতে ভালো লাগল তার গৃহের অমন একটা সুন্দর শান্তিময় আশ্রয়ের। কেঁপে উঠল কুতাইবা। সে তো গানজব নাজিমও নয়, কুতাইবা সে। মধ্য এশিয়ার মুসলমানদের লাখো লাখো ঘরের মিছিলে ঘর বাঁধবার সুযোগ কুতাইবার কোথায়?